নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। তো যদি দেখেন আজকের দিনেও এফআইআই আবার বিক্রি করেছে। তো আজকের দিনে 1750 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং সেখানে ডিআইআই এরাই 5127 কোটি টাকা শেয়ার কিনেছে। এরপরে আমেরিকান মার্কেট দেখে নেব। তো ডাউ জোন্স এটা দেখতে পাচ্ছেন 0.70% বাড়া রয়েছে এবং যদি 5 দিনের কথা বলি তাহলে এই ডাউ জোন্স এটা কিন্তু প্রায় 2.14% বেড়েছে। তো ইউএসএ যে শাটডাউন চলছে সেটা বন্ধ হতে চলেছে এবং তার কারণেই এই ডাউ জোন্সে এত ভালো তেজি দেখা যাচ্ছে। এবং অন্যদিকে যদি কথা বলি এই নাসডাক কম্পোজাইট এটা কিন্তু নিয়মিতই পড়ছে। আজকের দিনেও দেখতে পাচ্ছেন এখন 0.46% নিচে রয়েছে। তো কি কারণে নাসডাক কম্পোজাইট পড়ছে? তো অনেক ইনভেস্টর মনে করছে আমেরিকান মার্কেটের আইটি কোম্পানিগুলো বা টেকনোলজি সেক্টরে কাজ করা কোম্পানিগুলো ওভার ভ্যালুড হয়ে গেছে এবং সেইখানে অনেকে শর্ট করেও রেখে দিয়েছে এবং সেই কারণে কিন্তু আইটি স্টকগুলোতে পতন আসছে। তো এখানে দেখতেই পাবেন ইনভেস্টরস রোটেট আউট অফ টেকনোলজি স্টকস, মানে টেকনোলজি স্টক থেকে অনেক ইনভেস্টর কিন্তু এখন বেরিয়েও যাচ্ছেন। তো এই কারণেই এই নাসডাকে পতন দেখা যাচ্ছে। এরপরে যদি ইন্ডিয়ান এডিআর গুলোর ব্যাপারে কথা বলি তো আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.55% ডাউন, ইনফোসিসের এডিআর এটা 0.50% আপ, এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.65% ডাউন হয়েছে, উইপ্রোর এডিআর এটা 0.19% নিচে, তারপরে যাত্রা অনলাইন এটা 1.75% ডাউন হয়েছে, ডক্টর রেড্ডি ল্যাব এটা কিন্তু কিছুটা বেড়েছে 0.54%। এরপরে কথা বলবো ইন্ডিয়ার ইনফ্লেশনের ব্যাপারে। তো আজকের দিনে ইন্ডিয়া যে ইনফ্লেশনের ডেটা সেটা সামনে এসেছে। তো এবারে এই ডেটা কত এলো দেখতে পাচ্ছেন, এসেছে 0.25%, আর মার্কেটের কত অনুমান ছিল 0.41%, আর প্রিভিয়াস কত ছিল মানে এর আগে 1.44% ছিল। তো এই যে ইনফ্লেশন এটা কিন্তু অনেকটাই কম এসেছে। তো এই ইনফ্লেশন কি বোঝায়? যে জিনিসপত্রের দাম কতটা বাড়ছে তার যে পার্সেন্টেজ, মানে জিনিসপত্রের দাম কিন্তু খুব বেশি বাড়ছে না বা মুদ্রাস্ফীতি হচ্ছে না। তো সেই কারণেই দেখতে পাচ্ছেন ইনফ্লেশন এত কম এসেছে। এবং আগেও বলেছি এই ইকোনমিক ডেটাগুলো খুব কম আসাও ভালো নয় এবং খুব বেশি আসাও ভালো নয়। তো এই যে ইনফ্লেশনের ডেটা সেটা মোটামুটি 2 থেকে 6 এর মধ্যে থাকা ভালো। 6 এর খুব বেশি উপরে উঠে যাওয়া ভালো নয়, মানে জিনিসপত্রের যে দাম সেটা খুব বেশি হু করে বাড়ছে। এবং এই 2 এর খুব নিচে থাকা মানে কি, মানে জিনিসপত্রের যে ডিমান্ড সেটা কমে গেছে, যার কারণে দাম কমেছে। তো এটা একবার এলে সমস্যা নেই, বারবার যদি এই ডেটাগুলো ধরুন 6 এর উপরে বারবার আসছে এবং তার সঙ্গে সঙ্গে 2 এর নিচে বারবার আসছে, সেটা কিন্তু চিন্তার বিষয় হবে। তো যদি এর আগের ডেটা দেখেন তো খুব বেশিবার কিন্তু 2 এর নিচে আসেনি, একবারেই 1.55% এসেছিল, তারপরে আবার 2 এর উপরে, তারপরে 1.54% এবং বর্তমানে এসেছে 0.25%। এবং দেখতে পাচ্ছেন এই যে ইনফ্লেশনের ডেটাটা এসেছে এটা কিন্তু রেকর্ড লো, মানে সব থেকে কম ডেটা এসেছে। আর আমাদের আরবিআই যে রেট কাট করে তারা এই প্যারামিটারটাকেও দেখে যে ইনফ্লেশন কেমন জায়গাতে রয়েছে। তো এই ইনফ্লেশন কম থাকলে আরবিআই কিন্তু এই রেট কাটের দিকে ঝুঁকে। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ইনফ্লেশন কুলস মোর দ্যান এক্সপেক্টেড ইন অক্টোবর, বুস্টিং হোপস ফর ফিউচার রেট কাট, মানে এটা কিন্তু ভবিষ্যতে রেট কাটের যে আশা সেটাকে বাড়িয়ে দিচ্ছে। তবে এর আগেও বারবার বললাম এই যে ইনফ্লেশনের ডেটা সেটা বড্ড বেশি কম এসেছে এবং সেই কারণে যদি দেখেন এই ইনফ্লেশনের ডেটা আসার পরেই আমাদের যে গিভ নিফটি রয়েছে সেখানে কিন্তু একটা ভালো পতন দেখা গিয়েছিল, যদিও পরে রিকভারি করে যায়। এরপরে কথা বলবো ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে। তো কিছুদিন আগে দেখেছিলাম এই H1B ভিসার ব্যাপারে তিনি অনেক কথা বলেছিলেন যে H1B ভিসার ফি বাড়িয়ে $1,00,000 করা হলো, মানে ভারতীয় মুদ্রায় যেটা প্রায় 88 লাখ টাকার কাছাকাছি। তো প্রথমে এই নিয়ে অনেক কনফিউশন ছিল। তো অনেকেই ভাবছিল যে সম্পূর্ণ মানে সব যে H1B ভিসা তাদের উপরেই $1,00,000 করে ফি লাগবে। পরে তিনি আবার এটা ক্লিয়ার করে দিয়েছিলেন যে নতুন যে H1B ভিসা হবে তার উপরে এই যে ফি সেটাই শুধু এই $1,00,000 থাকবে। এবং তারপরে আমরা দেখতেও পেয়েছিলাম আইটি কোম্পানিগুলোতে কিভাবে পতন দেখা যাচ্ছিল এবং ইন্ডিয়ান মার্কেটও পড়েছিল। তবে আজকে এই ট্রাম্পের তরফ থেকে কিছু পজিটিভ কথাবার্তা কিন্তু সামনে এসেছে। তো এই ট্রাম্প কি বলছে দেখতে পাচ্ছেন, ইউ ডোন্ট হ্যাভ ট্যালেন্ট ইন ইউএস, মানে ট্রাম্প তিনি নিজেই এটা বলছেন যে আমেরিকাতে অত বেশি ট্যালেন্টেড মানুষ কিন্তু নেই, মানে বিদেশ থেকে এই আমেরিকাতে ট্যালেন্টেড মানুষ আসার কিন্তু প্রয়োজন রয়েছে। ডোনাল্ড ট্রাম্প সফটেন্স অন H1B ভিসা ইস্যু, মানে তিনি কিন্তু এই H1B ভিসার ইস্যু নিয়ে আগের থেকে অনেকটাই নরম হচ্ছেন। এবং এই কারণে আমরা দেখতে পেয়েছি আজকে ইন্ডিয়ান মার্কেটে অন্যান্য সেক্টরগুলো মোটামুটি একটা ভালো পারফর্ম করলেও এই যে আইটি ইন্ডেক্স বা নিফটি আইটি এটা কিন্তু 2%-এর উপরে বেড়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে যদি দেখেন আমেরিকার বিভিন্ন ইনভেস্টমেন্ট ব্যাংক এই ইন্ডিয়া থেকে কর্মচারী কিন্তু নিজেদের কাজেও লাগাচ্ছে। দেখতে পাচ্ছেন ওয়াল স্ট্রিট টু স্পিড আপ ইন্ডিয়া হায়ারিং অন ট্রাম্প ভিসা কার্ভস। তো যদি দেখেন এই জেপি মর্গান এরাই ক্রেডিট সাপোর্ট স্পেশালিস্ট হায়ার করছে বেঙ্গালুরুতে, তার সঙ্গে সঙ্গে গোল্ডম্যান স্যাচ এরাও কিন্তু ইন্ডিয়ার যে ট্যালেন্টেড পিপল
সেগুলোকে হায়ার করছে। এবং আরেকটা ফান্ড দেখতে পাচ্ছেন এই যে হেজ ফান্ড মিলেনিয়াম ম্যানেজমেন্ট এলএলসি, এরাও কিন্তু ইন্ডিয়া থেকে এই রিস্ক অ্যানালিস্ট খুঁজছেন। এরপরে চলুন কিছু কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট নিয়ে কথা বলা যাক, যেমন টাটা স্টিল লিমিটেড। তো যদি দেখেন কোম্পানির নাম্বার খুব ভালো, সেলস ইয়ার অন ইয়ার 9% বেড়েছে, 53,905 কোটি থেকে বেড়ে 58,689 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। এবিটা 6,116 কোটি থেকে বেড়ে 8,897 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। এবং নেট প্রফিট 759 কোটি থেকে বের হয়েছে 3,183 কোটি, এটাও কোয়ার্টারলি অনেকটা বেশি। কোম্পানির নেট প্রফিট দেখতে পাচ্ছেন 4.2 গুণ বেড়েছে। কি কারণে? কারণ স্ট্রং ডোমেস্টিক ডেলিভারি, মানে ঘরোয়া যে চাহিদা সেটা অনেকটাই বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে মার্কেটের অনুমানকেও বিট করেছে। তো চলুন মার্কেটের কেমন কি অনুমান ছিল দেখে নিই। তো কোম্পানির নেট প্রফিট যেটা এসেছে 3,183 কোটি, এইখানে মার্কেটের অনুমান কত ছিল? 2,880 কোটি। তো অনুমানের থেকে অনেক ভালো রেজাল্ট পেশ করেছে। তারপরে রেভিনিউ যেটা এসেছে 58,689 কোটি, সেখানে মার্কেটের কত অনুমান ছিল? মার্কেটের অনুমান ছিল 55,934 কোটি। তো দেখতে পাচ্ছেন সব নাম্বার ভালো এবং তার সঙ্গে সঙ্গে অনুমানের দিক থেকেও কোম্পানির নাম্বার ভালো। এর পরের কোম্পানি আইআরসিটিসি বা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। তো কোম্পানির নাম্বার কেমন এসেছে? কোম্পানির এই যে রেভিনিউ এটাই 8% বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির এই নেট প্রফিট এটা 11% বেড়েছে। কোম্পানির নেট প্রফিট এই আগে ছিল 308 কোটি, মানে এর আগের বছর সেম কোয়ার্টারে, তো সেখান থেকে 11% বেড়ে হয়েছে এই 342 কোটি টাকা। রেভিনিউ এটা ছিল 1,064 কোটি টাকা, তো সেখান থেকে বেড়ে কত হয়েছে? সেখান থেকে বেড়ে হয়েছে 1,146 কোটি টাকা। এবং তার সঙ্গে সঙ্গে এই আইআরসিটিসি এরাই 5 টাকা করে ইন্টিরিম ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। তো নাম্বার মোটামুটি তো ভালোই, এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডিভিডেন্ডের ব্যাপারটা এটা কিন্তু স্টকটাতে একটা পজিটিভ মোমেন্টাম তৈরি করতে পারে। এরপরের কোম্পানি কোচিন সিবিআর লিমিটেড। কোম্পানির এই নেট প্রফিট এটা দেখতে পাচ্ছেন 43% পড়ে গেছে, কারণ কোম্পানির এই যে মার্জিন সেটা ডাউন হয়েছে। তবে কোম্পানি 4 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। কোম্পানির রেভিনিউ 1143.2 কোটি ছিল, তো সেখান থেকে 2.2% পড়ে হয়েছে 1118 কোটি। তো রেভিনিউ সামান্য পতন দেখা গেছে এবং এই প্রফিট যেটা আগে ছিল 189 কোটি, সেখান থেকে কমে হয়েছে এই 107 কোটি। তো এই নাম্বার খারাপের দিকে এসেছে বলবো। এর পরের কোম্পানি ইনফো এজ, তো যেটাকে আমরা নগরী নামেও চিনি। তো কোম্পানির নাম্বার কেমন দেখে নিই। কোম্পানির এই Q2 এর রেভিনিউ এটা 14% বেড়েছে, ইয়ার অন ইয়ার বেড়ে হয়েছে 746 কোটি, এবং এবিটা এটাই 6.5% বেড়েছে। এবং এই কোম্পানিও ইন্টিরিম ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। তো এই কোম্পানিটা এক একটা শেয়ার পিছু 2 টাকা 40 পয়সা করে ডিভিডেন্ড দিতে চলেছে। তো কোম্পানির স্ট্যান্ডার্ড প্রফিট এটা এসেছে এই 349.52 কোটি টাকা, যেটার আগের বছর সেম কোয়ার্টারে ছিল 331 কোটি টাকা। এবং কোম্পানির এই রেভিনিউ ফ্রম অপারেশন এটা কত? 746 কোটি, যেটার আগের বছর সেম কোয়ার্টারে ছিল 656 কোটি, এখানে 13.7% গ্রোথ দেখা গেছে। তারপরে এই এবিটা এটাও দেখতে পাচ্ছেন বেড়েছে 251 কোটি থেকে বেড়ে হয়েছে 268 কোটি টাকা। তবে কোম্পানির এই এবিটা মার্জিন এটা কিন্তু পড়েছে, তো 38.3% ছিল, এখান থেকে পড়েছে 35.9%। এর পরের কোম্পানি ফাইজার লিমিটেড। তো কোম্পানির নাম্বার কেমন এলো চলুন দেখে নিই। কোম্পানির সেলস এই 589 কোটি থেকে বেড়ে হয়েছে 642 কোটি টাকা, এটাও কোয়ার্টারলি বেড়েছে। তারপরে অপারেটিং প্রফিট 189 কোটি, এর আগের বছর সেম কোয়ার্টারে, এর আগের কোয়ার্টারে 210 কোটি, এবং এই Q2 এসেছে 230 কোটি। আর যদি কোম্পানির নেট প্রফিটের কথা বলি তো 158 কোটি থেকে বের হয়েছে 189 কোটি, যেটার আগের কোয়ার্টার ছিল 192 কোটি। মানে শুধুমাত্র এই নেট প্রফিটেই কোয়ার্টারলি সামান্য ডাউন হয়েছে, কিন্তু বাকি যে ডেটাগুলো সেগুলো কিন্তু সবই পজিটিভ। এবং এই যে ডেটাটা এটা কিন্তু মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর এসেছে এই 3:37 মিনিটে। তো এর যে এফেক্ট সেটা কিন্তু আগামীকাল মার্কেটে দেখা যাবে। এর পরের কোম্পানি লেমন ট্রি হোটেলস লিমিটেড। তো কোম্পানির নাম্বার এসেছে এবং এই যে ফিগারগুলো সেগুলো সব লাখে রয়েছে। তো চলুন বড্ড অস্পষ্ট নাম্বার তবুও পড়ার চেষ্টা করবো। কোম্পানির টোটাল ইনকাম এটাই 284 কোটি থেকে বেড়ে হয়েছে 307 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 317 কোটি। মানে ইয়ারলি তো ইম্প্রুভ হয়েছে, কিন্তু কোয়ার্টারলি সামান্য ডাউন হয়েছে। আর যদি এই প্রফিট বিফোর ট্যাক্সের কথা বলি, এটা এসেছে 55 কোটি, এর আগের কোয়ার্টারে কথা ছিল 62 কোটি, এবং আর আগের বছর সেম কোয়ার্টারের কথা ছিল 45 কোটি। তো এখানেও ইয়ারলি বেশি এবং কোয়ার্টারলি ডাউন। আর যদি কোম্পানির এই নেট প্রফিটের কথা বলি, এই নেট প্রফিট আফটার ট্যাক্স এটা কত এসেছে? এটা এসেছে এই 41.93 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 48 কোটি, এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 35 কোটি। তো দেখতে পাচ্ছেন সব যে ডেটাগুলো সেগুলো কোয়ার্টারলি খারাপ কিন্তু ইয়ারলি ভালো। এর পরের কোম্পানি ওয়েলস্পুন লিভিং লিমিটেড। তো কোম্পানির নাম্বার কখন এসেছিল দেখতে পাচ্ছেন, এই যে রেজাল্ট এটা কটার সময় এসেছিল? 1:54, মানে মার্কেট চলাকালীনই এসেছিল। তো চলুন কোম্পানির নাম্বার একবার দেখে নিই, এবং এই যে ফিগারগুলো সেগুলো সব কোটিতে রয়েছে। তো কোম্পানির টোটাল ইনকাম এটার আগের বছর সেম কোয়ার্টারে 2936 কোটি ছিল, সেখান থেকে পড়েছে 2455 কোটি, এবং এর আগের কোয়ার্টারে কত ছিল? 2289 কোটি। মানে ইয়ারলি ডাউন কিন্তু কোয়ার্টারলি সামান্য ইম্প্রুভ হয়েছে। এরপরে প্রফিট বিফোর ট্যাক্স এটা এসেছে 23 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 123 কোটি, এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 280 কোটি। তো দেখতে পাচ্ছেন এই যে পিবিটি এটা কিন্তু খুবই কমে গেছে, কারণ এখানে কোম্পানির যে খরচা এটা কিন্তু অনেকটাই বেড়েছে। তো কোম্পানির যেহেতু পিবিটি এটা কমে গেছে, তো সেই কারণে নেট প্রফিট সেটাও কমে যাওয়ার চান্সই কিন্তু বেশি থাকে। তো কোম্পানির এই নেট প্রফিট এটা কত এসেছে? তো কোম্পানি এখানে নেট প্রফিট দেখতে পাচ্ছেন এসেছে 14.86 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 89 কোটি, এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 202 কোটি। মানে কোম্পানির নাম্বার খুবই খারাপ। এর পরের কোম্পানি সেনকো গোল্ড লিমিটেড। তো কোম্পানির এই যে কনসোলিডেটেড নাম্বার এটা খুলে নিয়েছে, এবং এই যে ফিগারগুলো সেগুলো সব মিলিয়নে রয়েছে। কোম্পানির টোটাল ইনকাম এই
এই 1515 কোটি থেকে বেড়ে হয়েছে 1553 কোটি, যেটা এর আগের কোয়ার্টার ছিল 1844 কোটি। মানে ইয়ারলি তো কিছুটা বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি খুবই খারাপ। কোম্পানির এই পিবিটি এটা দেখতে পাচ্ছেন এসেছে 59 কোটি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 140 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 16 কোটি। তো ইয়ারলি অনেকটা ইমপ্রুভ হয়েছে, কিন্তু কোয়ার্টার ডাউন। এবং যদি এই প্রফিট আফটার ট্যাক্সের কথা বলি, এটা এসেছে 48 কোটি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 104 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 12 কোটি। তো এখানেও দেখতে পাচ্ছেন ইয়ারলি কিন্তু ইমপ্রুভ হয়েছে, ইয়ারলি প্রায় 4 গুণ বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি হাফের থেকেও বেশি কমে গেছে। এর পরের কোম্পানি কোহেন্স লাইফ সায়েন্সেস লিমিটেড। তো কোম্পানির নাম্বার কেমন, এই যে ফিগারগুলো সেগুলো সব কোটিতে রয়েছে এবং এটা কনসোলিডেটেড নাম্বার। কোম্পানির টোটাল ইনকাম এই 619 কোটি ছিল, সেখান থেকে পড়ে হয়েছে 571 কোটি, কোয়ার্টারলি সামান্য বেড়েছে। তারপরে প্রফিট বিফোর ট্যাক্স এটা দাঁড়িয়েছে 83 কোটি, এর আগের কোয়ার্টারে 70 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে 174 কোটি। মানে ইয়ারলি যদি দেখেন তাহলে এটা কিন্তু হাফ হয়ে গেছে। এবং এই কোম্পানির নেট প্রফিট এটা কত এসেছে, এই 66 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 46 কোটি। মানে কোয়ার্টারলি তো ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে, কিন্তু ইয়ারলি যদি দেখেন এর আগের কোয়ার্টারে এটা ছিল 138 কোটি, কিন্তু ইয়ারলি খুবই খারাপ নাম্বার। এরপর একটি কোম্পানি ডেটা প্যাটার্ন লিমিটেড। তো কোম্পানির নাম্বার খুবই ভালো এসেছে, দেখতে পাচ্ছেন নেট প্রফিট এটা প্রায় 62% বেড়েছে, কারণ কোম্পানির যে রেভিনিউ সেটাও বেড়েছে। কোম্পানির নেট প্রফিট 30.3 কোটি থেকে বেড়ে হয়েছে এই 49.2 কোটি। তারপরে যদি রেভিনিউ এর কথা বলি, এই রেভিনিউ 91 কোটি থেকে বেড়ে হয়েছে এই 307 কোটি। এবং এবিটা এটা ছিল এই 34.5 কোটি, তো সেখান থেকে এই 97.4% বেড়ে হয়েছে 68 কোটি। তবে এবিটা মার্জিন এটা কিন্তু অনেকটাই পড়েছে, এবিটা মার্জিন 37.9% থেকে পড়ে হয়েছে এই 22.1%। আর এরপরে কথা বলবো আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড। তো কিছুদিন আগেই কথা বলছিলাম এই কোম্পানিটা বাজার থেকে 25,000 কোটি টাকার ফান্ড রেজ করতে চলেছে, এবং কিসের মাধ্যমে করতে চলেছে, রাইট ইস্যুর মাধ্যমে করতে চলেছে। তো এই রাইট ইস্যু মানে কি, মানে ধরুন কোনো কোম্পানির শেয়ার আপনার কাছে রয়েছে, তো সেই কোম্পানিটা আপনাকে সুযোগ দেবে তাদের কোম্পানির শেয়ার কিছুটা কম দামে আপনি যাতে কিনতে পারেন, মানে সেটা আপনার অধিকারের শেয়ার। তো কোম্পানি কত টাকা রাইট ইস্যু আনতে চলেছে, দেখতে পাচ্ছেন এই 24,930 কোটি টাকা রাইট ইস্যু আনতে চলেছে। এবং এই রাইট ইস্যুর যে ইস্যু প্রাইস সেটা কত টাকা হয়েছে, দেখতে পাচ্ছেন এই 1800 টাকা। তো এই 1799 পার রাইট ইকুইটি শেয়ার দেখতে পাচ্ছেন এই প্রাইসেই আসছে। তো কিরকম কি রেশিও থাকবে, তো আপনার কাছে যদি 25 খানা এই আদানি এন্টারপ্রাইজেস এর শেয়ার থাকে, তো আপনি সেখানে এই 3 খানা রাইট ইকুইটি শেয়ার বাজার থেকে কিনতে পারবেন। তো বর্তমানে এই আদানি এন্টারপ্রাইজেস এর কত দাম চলছে, দেখতে পাচ্ছেন 2484 টাকা চলছে। তো এই প্রাইসে আপনি যদি 25 খানা এই আদানি এন্টারপ্রাইজেস শেয়ার কিনে রাখেন, তাহলে আপনি 3 খানা আদানি এন্টারপ্রাইজেস এর শেয়ার এই 1800 টাকা করে পরে কিনতে পারবেন। এবং এর যে রেকর্ড ডেট এটা কবে রাখা হয়েছে, এই নভেম্বর 17 তারিখে রাখা হয়েছে। আর গতকালে একটা নিউজ কভার করেছিলাম যে আদানি গ্রুপ এই ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমে এন্ট্রি নিতে চলেছে। তো তারপরে আজকে স্টকগুলো যখন বেড়েছে, তখন বিভিন্ন এক্সচেঞ্জ এই আদানি গ্রুপের কাছে এই খবরের সত্যতা সম্বন্ধে ক্ল্যারিফিকেশন চায়। তো আদানি এন্টারপ্রাইজেস এদের তরফ থেকে তো এখনো ক্ল্যারিফিকেশন আসেনি, কিন্তু এই যে আদানি গ্যাস এদের তরফ থেকে ক্ল্যারিফিকেশন এসেছে। তো এই আদানি গ্যাস এই কোম্পানিটা কি বলছে, তো কোম্পানি এটাই বলেছে, উই উড লাইক টু ক্ল্যারিফাই দ্যাট দ্য নিউজ আর্টিকেল টাইটেলড আদানি প্ল্যান্স ইন্ডিয়াস বিগেস্ট ব্যাটারি স্টোরেজ ইন গুজরাট ডাজ নট পার্টেন টু দ্য অপারেশন অর বিজনেস অ্যাক্টিভিটিস অফ দ্য কোম্পানি। মানে কোম্পানি বলতে চাইছে এই যে খবরটা, তার সঙ্গে আদানি গ্রুপের অপারেশন এবং বিজনেস অ্যাক্টিভিটির কোনো সম্পর্ক কিন্তু নেই। আর এরপরে ইন্ডিয়ান রুপি এটা দেখতে পাচ্ছেন 88.60 কাছে চলছে। তারপরে যদি ক্রুড অয়েলের কথা বলি, তো WTI ক্রুডে একটা ভালো পতন দেখা যাচ্ছে। এই WTI ক্রুড এটা 3.85% ডাউন, এবং ব্রেন্ট ক্রুড এটাও 3.50% পড়েছে। তো এর ফলে কি হবে, আগামীকাল ইন্ডিয়ান মার্কেটে যে সমস্ত কোম্পানি এই কাঁচামাল হিসেবে ক্রুড অয়েল ব্যবহার করে থাকে, যেমন টায়ার সেক্টরের কোম্পানিগুলো, তারপরে সিমেন্ট সেক্টরে কাজ করা কোম্পানি, বিভিন্ন কেমিক্যাল সেক্টরে কাজ করা কোম্পানি, এবং তারপরে এই ইন্ডিগোর মতো কোম্পানি, এই ধরনের কোম্পানিতে ভালো একটা তেজি আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে সেই সমস্ত অয়েল মার্কেটিং কোম্পানি যারা এই বিদেশ থেকে এই ক্রুড অয়েল কিনে ইন্ডিয়াতে সেগুলো পরিশোধন করে, সেইগুলোতে কিন্তু একটা তেজি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং অন্যদিকে ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত কোম্পানি এই ক্রুড অয়েলের খোঁজ চালায় বা এই ক্রুড অয়েল তোলে, তাদের জন্য কিন্তু এটা নেগেটিভ ব্যাপার হতে পারে। আর এরপরে বিটকয়েনের কথা বলবো, তো বিটকয়েন দেখতে পাচ্ছেন এই $1,00,000 কাছাকাছি ঘোরাঘুরি করছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট চলুন দেখে নিই। তো ডাউ জোন্স এটা 0.85% উপরে রয়েছে। আর যদি নাসডাক কম্পোজাইটের কথা বলি, তো এই নাসডাক কম্পোজাইট এটা এই মুহূর্তে 0.32% নিচে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।